আমরা আজকে যে ডেমো ক্লাসটা রেখেছি, সেই ক্লাসটা একদম বেসিক, তোমাদের মধ্যে একটা ধারণা বা তোমরা এই যে টাইটেলটা দেখেই বুঝতে পারছো যে কিভাবে খুব সহজেই যে কোনো একটা পরীক্ষায় সফলতা অর্জন করা সম্ভব। এখন আহ, তোমাদের মনে একটা বারবারই প্রশ্ন আসে, বা তোমরা যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও, তখন তোমাদের ভিতরে একটা ভয়, মনের ভিতরে একটা ভয় কাজ করে যে আমি কি সেখানে কোয়ালিফাই করতে পারবো, বা আমার পরীক্ষাটা কেমন হবে, বা আমি কি একবারেই সেখানে সফল হতে পারবো। এই যে খুব সহজেই বা এক চান্সেই সেখানে সফল হওয়ার জন্য কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি সেগুলো আছে। সেই টেকনিক বা স্ট্র্যাটেজি গুলোকে যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলেই আমাদের সেই সফলতাটাকে অর্জন করাটা খুব সহজ। তাই তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার খুব সহজেই সম্ভব? ইয়েস, সম্ভব। আমরা মূলত আজকে এই যে ফিজিক্যাল এডুকেশনের যে ডিফারেন্ট টাইপস অফ এক্সামিনেশন বর্তমানে হয়, তার মধ্যে সব থেকে অন্যতম, যারা একটু মাস্টার ডিগ্রি করছো তোমাদের জন্য নেট সেট, বা যারা জবের জন্য খোঁজার চেষ্টা করছো যে আমার একটা জব দরকার ফিজিক্যাল এডুকেশন করে, এবং এসএসসি পেয়ে তুমি স্কুল সার্ভিস করতে পারবে, কেবিএস, এনবিএস এবং ডিএসএসবি এবং আদার্স। এই সমস্ত এক্সামিনেশনের A to Z সম্পূর্ণ তথ্য, কিভাবে পরীক্ষা হয়, তার এক্সাম প্যাটার্ন কি, সেখানে সফল হতে গেলে আমাকে কি কি করতে হবে, ইত্যাদি বিষয়গুলোকে আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে সামনে উপস্থাপন করব। দেখো, প্রথমেই বলি তোমাদেরকে যে কোনো কিছু সফল হতে গেলে তোমাকে একটা টার্গেট দরকার, তোমার একটা গন্তব্য দরকার, একটা ডেস্টিনেশন দরকার। সেই ডেস্টিনেশনটা তোমার যদি জানা না থাকে, তাহলে কিন্তু সেখানে তোমাকে পৌঁছাতে পারবে না। এখন তোমরা ধরো কিসের জন্য প্রিপারেশন হবে, বা যে কোনো পরীক্ষার সময় প্রিপারেশন, বা যে কোনো একটা এক্সামের জন্য প্রিপারেশন যখন তোমরা হও, তোমাদের মনের ভিতর বারবারই একটা প্রশ্ন তোমাদের মনের ভিতর ঘোরে। সেই প্রশ্নটা কি? সেই কোশ্চেন গুলোই আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি। দেখো, প্রথম প্রশ্ন, স্যার হাউ টু প্রিপেয়ার এন্ড প্ল্যান। নিজেকে কিভাবে তৈরি করো, তার প্ল্যান কি হবে। এই যে কিভাবে নিজেকে তুমি যদি তৈরি না করো কোনো একটা, দেখো যে কাজের জন্য আমি করতে চাইবো, নিজেকে কি হবে সেই কাজের জন্য তোমাকে উপযুক্ত করে তুলতে হবে, না হলে তো তুমি সেখানে ফিট হবে না। তাহলে সেই কাজের জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে হবে, এবং তার জন্য কি প্ল্যান করা দরকার আমরা বলবো বিস্তারিত। হোয়ার টু স্টার্ট, এই প্রশ্নগুলো হয়তো মাঝে মধ্যে, স্যার আমরা কোথা থেকে শুরু করব, আমরা বুঝিই না একটা অজান্তে এত বড় সিলেবাস। তোমরা যখন আহ, যখন ছাত্র অবস্থায় থাকো তখন সাজেশন ভিত্তিক পড়াশোনা শুরু করো, এবার তোমরা যখন জব ওরিয়েন্টেড পড়াশোনা করো, সেখানে সিলেবাস, সেখানে টেকনিক, সেখানে স্ট্র্যাটেজি কিছু কিছু আলাদা থাকে। মাঝে মধ্যে তোমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়, স্যার আমরা শুরু করব কোথা থেকে, কোন অংশ থেকে শুরু করলে আমি পরীক্ষায় সাকসেস হবো, সেই জায়গাটা নিয়েও তোমাকে বলবো। আর প্রশ্ন, স্যার এইটা বেশিরভাগ স্টুডেন্ট তোমরা পড়ে থাকো, স্যার একটা বই বলে দিন, সেই বইটা পড়লে আমি যাতে খুব সহজেই কোয়ালিফাই করবো, হুইচ বুক টু পেপার। কিন্তু আমি তোমাদের বলবো যে কোন ধরনের বই পড়লে তুমি সেই পরীক্ষায় সফল হওয়ার প্রবণতা তোমার বৃদ্ধি পাবে। এছাড়াও স্যার আরেকটা প্রশ্ন তোমাদের হয়, আমি স্যার ডেইলি কত সময় করে পড়বো, কত সময় পড়লে আমার সিলেবাস কমপ্লিট হবে, সেইটা নিয়েও তোমাদের কনফিউশন গুলো আজকে দূর করবো। এবং লাস্ট তোমাদের দিন করবো, হোয়াট টাইম সিলেবাস কুড বি কমপ্লিটেড, মিনিমাম কত সময়ের জন্য একটা সিলেবাস কমপ্লিট করা সম্ভব। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে দেব। এখন এই যে ধরো তুমি প্রিপেয়ার হচ্ছ, তুমি কিসের জন্য প্রিপেয়ার হবে, যে সেই প্রিপেয়ার গুলো আমরা যদি দেখি যে হাউ টু প্রিপেয়ার, এখন মূলত আমাদের বর্তমানে যে ফিজিক্যাল এডুকেশনের যে এক্সামিনেশন গুলো হয়, সেই এক্সামিনেশন গুলো মূলত তিন ধরনের হয়ে থাকে। ফার্স্ট কি? এসএসসি, যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, আর একটা যে সেন্ট্রালে যেটা এনভিএস, কেভিএস, আর একটা ডিএসএসবি দিল্লি বোর্ডের, আর একটা হচ্ছে নেট সিট। এখন তোমার সবার আগে তোমাকে কি করতে হবে, সবার আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোন এক্সামিনেশনের জন্য নিজেকে প্রস্তুত করবে। সেটা তোমাকে প্রিপেয়ার করতে হবে যে স্যার আমি এসএসসির জন্য প্রিপেয়ার হবো, না আমি কেভিএস এনবিএস এর জন্য প্রিপেয়ার হবো, না আমি নেট সেটের জন্য প্রিপেয়ার হবো। তাহলে সবার আগে তোমার কি দরকার, তোমাকে ফাইন্ড আউট, খুঁজে বের করতে হবে যে নিজেকে কিসের জন্য তুমি উপযুক্ত করে তুলতে চাইছো, যে স্যার আমি এসএসসির জন্য, না কেবিএস, না এনবিএস। এইবার যদি আমি ধরে নিলাম এখানে তোমরা বিভিন্ন ছেলে মেয়েরাই আছো, সবাইকে একটা কম্বাইন্ড ক্লাস রাখা হয়েছে যেহেতু এটা ফ্রি ডেমো ক্লাস, যে এসএসসি না কেভিএস এনবিএস না নেট সেট,
একটু যদি আমরা দেখে নিই যে এসএসসির জন্য ক্ষেত্রে আমাদের যদি প্রিপেয়ার হতে যাই তাহলে কিভাবে এই প্ল্যানটা করতে হবে। তাহলে এই প্ল্যান করতে গেলে আমাদের কিভাবে প্রিপেয়ার হতে হবে, কেভিএস এনবিএস এর জন্য কি প্ল্যান করা দরকার, এনবিএ নেট সেটের জন্য কি দরকার, আমরা কিন্তু দেখে নিই যে এসএসসির যে প্রিভিয়াস ইয়ার যে এক্সাম প্যাটার্ন হয়েছিল, প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম হয়েছিল সেখানে টোটাল 100 মার্কসের এক্সাম হয়েছিল। সেই 100 মার্কসকে 3টে পার্টে তোমাদেরকে ডিভাইডেড করা হয়েছিল, যেগুলো হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে 35 মার্কস ছিল, যেগুলো তোমার শুধুমাত্র তোমার যে কোয়ালিফিকেশন মার্কস বিপিএ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিপিএড, সেটা ছিল 35 মার্কস। আর ছিল তোমার সাবজেক্টিভ টেস্ট, যেখানে তোমার একটা সিলেবাস দেওয়া ছিল, সেই সিলেবাসের 55 এমসিকিউ কোশ্চেন ছিল, সেখানে কোনো নেগেটিভ মার্কিং ছিল না। আর ছিল কি 10 মার্কসের একটা ইন্টারভিউ। এই হলো গোটা 100 মার্কসের যেটা এসএসসি প্রিভিয়াস ইয়ার পর্যন্ত এক্সামিনেশন হয়েছে, তার যে চক আউট। এইবার যদি আমরা কেভিএস এনবিএস টাকে যদি দেখতে চাই যে কেভিএস এনবিএস এর এক্সাম প্যাটার্নটা কেমন, সেখানে কেভিএস এনবিএস টোটাল 180 নাম্বারের একটা এক্সামিনেশন হয়। এখন দেখো এসএসসি হচ্ছিল 100 নাম্বার, কেবিএস এনবিএস কি হচ্ছে ডিএসএসবি, এগুলো মোরাললেস একটু ডিফারেন্স, বাট 180 নাম্বারের এক্সাম হয় ধরো কেবিএস। এখন এই 180 নাম্বারকে কেভিএস এর যে এক্সাম প্যাটার্নটা 3টে পার্টে ভাগ, সেগুলোর নাম কি পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। তাহলে দেখো ডিফারেন্টটা কি, এবার পার্ট 1 হচ্ছে অনলি ফর 30 মার্কসের এক্সাম হবে, যেখানে কি থাকবে, যেখানে শুধুমাত্র জেনারেল ইংলিশ ফর 15 মার্কস, জেনারেল হিন্দি ফর 15 মার্কস। পার্ট 2 তে এবার 50 মার্কসের যেটা থাকবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 মার্কস থাকবে, রিজনিং থেকে 20 মার্কস থাকবে, আর কম্পিউটার লিটারেসি থেকে 20 মার্কস, 10 মার্কস থাকে। আর বাদ বাকি যে পার্ট 3 চলে এলো, সেই পার্ট 3 হচ্ছে তোমাদের সাবজেক্ট, যেখানে হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে, সেখানে 100টা তোমাকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয় পার্ট 3 তে গিয়ে। তাহলে দেখো এক্সামের প্যাটার্নের ডিফারেন্টটা দেখো। এই জন্যই বলছিলাম নিজেকে কিসের জন্য প্রিপেয়ার করবে, এসএসসি তার এক্সাম প্যাটার্ন আলাদা, না কেবিএস এনবিএস তার এক্সাম প্যাটার্ন আলাদা। যদি এই প্যাটার্ন গুলো আলাদা, মানে কি তোমাকে এই প্ল্যান, তখন এই প্ল্যানটা তোমাকে আলাদা করতে হবে, তবেই কিন্তু সাকসেস আসবে। এইবার যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছ, যারা প্রিভিয়াস ইয়ার নেট দিয়েছো তারা জানো, বা যারা নতুন নেট সেটের প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে নেট সেট দেখো সব থেকে বেশি মার্কস, হাইয়েস্ট 300 নাম্বারে তোমাকে এক্সাম হবে, 300 এক্সাম। এই 300 মার্কস কে নেট কি করলো, দুটো পার্টে তোমাদেরকে ডিভাইডেড করেছো, একটা হচ্ছে পেপার 1, একটা হচ্ছে পেপার 2। পেপার 1 এ কি করেছে, পেপার 1 এ তোমাকে জেনারেল পেপার করেছে। এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এই নেট সেটের ক্ষেত্রে সেম প্যাটার্ন, এবং এক্ষেত্রে প্রত্যেকটা মার্কসের হচ্ছে কোশ্চেনের মার্কস হচ্ছে 2 মার্কস। এর আগের যে এক্সাম প্যাটার্ন গুলো ছিল সেখানে কিন্তু সমস্ত কিছু 1 মার্কসের এক্সাম হয়েছিল। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা কোশ্চেনের 2 মার্ক, তাহলে 50টা কোশ্চেন ছিল 100 মার্কসের, এটা একদম জেনারেল পেপার। পার্ট 2 পেপার 2 তে কি হচ্ছে 200 মার্কসের একটা এক্সাম তোমাকে দিতে হবে। সেই 200 মার্কসে কি থাকবে, সেই 200 মার্কসে থাকবে হচ্ছে শুধুমাত্র সাবজেক্টিভ 100 কোশ্চেন। 100টা কোশ্চেন থাকবে, সেই 100টা কোশ্চেনের এভরি কোশ্চেনের 2 মার্কস ফর 200, এই দুটো মিলে হচ্ছে তোমাকে 300 মার্ক। তাহলে দেখো তিনটে ডিফারেন্টটা বোঝা গেছে। ফার্স্ট ডিফারেন্টটা এসএসসি তে শুধুমাত্র সাবজেক্ট, সেখানে আর কিছু ছিল না প্রিভিয়াস ইয়ার। এসএসসি যখন আমরা করলাম শুধুমাত্র আমরা সাবজেক্ট পড়লেই, যারা এসএসসি প্রিপারেশন করবে বলে ভাবছো তারা শুধুমাত্র সাবজেক্ট করবে, আর যারা কেবিএস এনবিএস করবে তাদের 3টে পার্ট তোমাদের এক্সামিনেশন দিতে হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আর নেট সেট যারা দেবে তাদের হচ্ছে সাবজেক্ট। 3টে বিষয়ের কমন মিল কোথায়, 3টে বিষয়ের কমন মিল হচ্ছে 3টে বিষয়ে তোমাদের সাবজেক্টিভ এক্সাম তোমাদেরকে দিতে হবে। আমাদের এই কোচিং সেন্টারে পরে যারা তোমরা এখানে অ্যাডমিশন করবে, এখানে পার্ট 1, পার্ট 2, মাঝে মধ্যে তোমাদের সেখানে স্টাডি ম্যাটেরিয়াল বা মাঝে মধ্যে প্রয়োজনে তোমাদেরকে ক্লাস নেওয়া হবে। এখন এইবার যদি আমরা একটু প্ল্যানের দিকে নজর হই, প্রিপেয়ার তো হয়ে গেল যে তুমি কিসের জন্য নিজেকে তৈরি করছো, যে আমি স্যার নেট সেটের জন্য নিজেকে তৈরি করব, না এসএসসির জন্য তৈরি করব, না কেবিএস এনবিএসসির জন্য তৈরি করব। সেই প্রিপেয়ার কিন্তু তুমি হয়ে গেলে, স্যার আমি এই পার্টিকুলার এক্সামের জন্য আমি নিজেকে উপযুক্ত করে তুলতে চাই।
তাহলে এইবার স্যার প্ল্যানটা কি হবে? দেখো প্ল্যান করতে গেলে তোমাকে একটা টার্গেট সেট আপ করতে হবে। সেই টার্গেট সেট আপ যদি তুমি করতে চাও তাহলে আমাদের একটু প্রিভিয়াস ইয়ারের একটু কাট অফ একটু আমাদের দেখা উচিত। প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখো তোমরা যে আমি ফার্স্ট নেট সেটের কথাটা বলি। ধরো এখানে ইউজিসি নেট প্রিভিয়াস ইয়ার দেখো এখানে ডিসেম্বর 23 তোমরা সবাই জানো যে নেট বছরে দুবার হয়, একটা জুন 2024 একটা ডিসেম্বর 2024। এই তিনটে ইয়ারের যে কাট অফ গুলো এসেছিল সেখানে এভারেজ 59.33%, 55%, 52%। তাহলে দেখো ইউজিসি নেটের কাট অফ কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। নেক্সট টাইম যখন এই ডিসেম্বরের পরে যখন জানুয়ারিতে যে এখন নেটের অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা জানো পরীক্ষা হবে নেক্সটে, এখন এই পার্সেন্টেজটা তখন কিন্তু ইনক্রিজ হবে। তার মানে তোমাকে দেখো প্রিপারেশন লেভেলটা কোথায়, প্রায় মোর অর লেস 60%। এটা শুধুমাত্র নেট কোয়ালিফাই এবং জিআরএফ কোয়ালিফাইয়ের জন্য প্লাস মাইনাস 5 করে দাও, 5%। ঠিক একইভাবে সেটের ক্ষেত্রে যদি দেখো 56, 51%, 56% হচ্ছে, তাহলে মোর অর লেস এভারেজ ওই 60 এর কাছাকাছি পার্সেন্টেজ কিন্তু বিলং করছে। এইবার যদি আমরা একটু যারা কেভিএস এর নিয়ে প্রিপারেশন নিচ্ছ, কেভিএস এ দেখো লাস্ট ইয়ার যে কেভিএস এর 68.132, তাহলে একটা ডিফারেন্স দেখো এতক্ষণ নেট সেটের যেটা দেখছিলাম, ঠিক অল ইন্ডিয়া বেসিস যে কেভিএস এক্সাম হয় তার পার্সেন্টেজটা দেখো 68%, মানে প্রায় 70-র কাছাকাছি। আর এনবিএস এ যদি দেখো মজার বিষয় দেখো 75.56%। তাহলে কম্পিটিশনটা দেখো কত হাই, একটা কম্পিটিটিভ এক্সাম একটা জব ওরিয়েন্টেড এক্সামের পার্সেন্টেজ কিন্তু 75.56। আবার দিল্লি বোর্ডের যে এক্সাম হয় সেটা দেখো অনেকটাই কম, 51.66%। এইবার মজার বিষয় তোমাদেরকে একটা বলবো, প্রিভিয়াস এর একটা সিম্পল এক্সাম্পল তোমাদের সাথে রেখেছি। এখানে এই জন্য জিজ্ঞাসাবোধক চিহ্ন রেখেছি, স্যার এসএসসি কাট অফ কত? প্রশ্ন হতেই পারে তোমরা এসএসসি প্রিপারেশন যারা করছো। চলো তোমাদেরকে আগের বারের একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। তোমরা সবাই জানো এসএসসি 100 মার্কসের এক্সাম হয়। এই 100 মার্কসের মধ্যে একাডেমিক 35, রিটেনে 54 তোমাদের এক্সাম হবে। এই দুটোতে কোয়ালিফাই করলে তোমাদের ইন্টারভিউ এর জন্য ডাক পাবে। এইবার একটা একটা ছেলে তোমাদের মতোই একজন ক্যান্ডিডেট, সে কি হয়েছিল, তার একাডেমিক ফুল মার্কস ছিল, অর্থাৎ অল ফার্স্ট ডিভিশন ছিল এমপি থেকে শুরু করে তার বিপিএড পর্যন্ত। সে 35-এ 35 পেয়েছিল এবং রিটেন যে 55 হয়েছিল সেই 55 এর মধ্যে সে 54 পেয়েছিল, মানে তার একটা কোশ্চেন মাত্র ভুল হয়েছিল। তাহলে এই যে 35 আর 55 মিলে 90, আউট অফ 90-র মধ্যে সে পেয়েছিল 89। তাহলে দেখো তার প্রবণতা কত চাকরি পাওয়ার। 90-এর মধ্যে 89 সে পেয়ে গেছে, সে তখন কি হবে, তুমি যখন পাবে যে আমি কনফার্ম ভাই আমার 1 নাম্বার কম আছে, আমি চাকরিটা পাবো। এইবার তারপরে যখন ইন্টারভিউ হলো, তোমরা কেউ গেস করতে পারবে সেই ছেলেটাকে ইন্টারভিউতে কত দেবে? যে ছেলেটা 50-তে 55% যে সরি 90 যে 89 পেয়েছে, তাই সে যখন ইন্টারভিউ দেবে তার কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই থাকবে। তাহলে তাকে ইন্টারভিউতে কত দিতে পারে? তোমাদের একটা এনি ধারণা কারো আছে? কেউ বলতে পারবে? একটা অ্যাজাম্পশন করো যে 10-এর মধ্যে ইন্টারভিউ, কত টাকা দিতে পারে? কেউ একজন বলো, বলো যে কোনো একটা গেস করে বলো তো, এই 10-এর মধ্যে একটা ছেলেকে যে 90 89 পেয়েছে তাকে 10-এর ভিতর ইন্টারভিউতে তাকে কত দিতে পারে? টেন্টেটিভলি কেউ একটা কিছু বলো। 6, 7 আচ্ছা 6 বা 7 দিতে পারে স্যার। ভেরি গুড, 6 বা 7। কিন্তু মজার বিষয় এইখানে, তোমাদের কি মনে হয় এই পর্যন্ত ছেলেটা কি ভেবেছিল? যারা 90 89 90 পেয়েছিল, ছেলেটা বা তোমার যদি হতো তুমি কি ভাবতে, আমার জব কনফার্ম, ইয়েস। কিন্তু ছেলেটা স্টিল নাও এখনো জব পায়নি, ছেলেটা স্টিল নাও এখনো জব পায়নি। কেন? এবার প্রশ্নটা করো। তাকে ইন্টারভিউ দিয়েছিল 1.67 মার্কস। তাহলে তোমরা বলো না স্যার ইন্টারভিউতে জয়েন করলেই আমাকে তো 50% নাম্বার দিয়ে দেওয়া হয়, এই প্রশ্নটা তোমরা মাঝে মধ্যেই করো না। তাকে দিয়েছিল 1.67 মার্কস। তাহলে আমি যদি এর সাথে 1.67 যোগ করি তাহলে 90.67, 100-র মধ্যে 90.67, তাহলে কি হবে এটা পার্সেন্টেজ। তাহলে এসএসসির কাট অফ দেখো 90%, মানে প্রায় 91%।
প্রায় তাহলে 91%, তাহলে 91% পেয়ে সেই ছেলেটা আজও কিন্তু চাকরি পায়নি। তাহলে এসএসসির কম্পিটিশনটা ভাবো, যারা এসএসসির প্রিপারেশন নিয়ে বলে ভাবছো, তারা টার্গেট হচ্ছে 100% লক্ষ্য নিয়ে যদি এগোও তবে কিন্তু সাকসেস হবে। কারণ প্রিভিয়াস ইয়ার 91% পেয়েও কিন্তু চাকরি হয়নি। তাহলে তোমাকে কোন লেভেলে নিজেকে তৈরি করতে হবে। এইবার তোমাদেরকে যে বললাম যে একটা টার্গেট সেট করা, যে প্ল্যান করতে গেলে তোমাকে একটা টার্গেট সেট করতে হবে। এই যে ওভারঅল যে পার্সেন্টেজ গুলো এখানে দেওয়া ছিল সেইগুলোকে যদি আমরা ক্যালকুলেট করে দেখা গেছে যে ওভারঅল যে আপকামিং এক্সামিনেশন হবে সেটার পার্সেন্টেজ more or less 60 to 65% ডিপেন্ড আপন নেচার অফ এক্সামিনেশন। এসএসসির সাথে গুলিয়ে ফেললে হবে না। সব যে পার্সেন্টেজ গুলো তোমাদের দেওয়া ছিল, এই যে পার্সেন্টেজ গুলো তোমাদের এই যে পার্সেন্টেজ গুলো দেওয়া ছিল সেগুলোকে এভারেজ করলে দাঁড়ায় হচ্ছে মোটামুটি 60 to 65%। এটা হচ্ছে তোমার টার্গেট। মোটামুটি তুমি যদি এই টার্গেট যদি পাও কোনো একটা এক্সামিনেশনে, তাহলে তোমার সাকসেস হওয়ার একটা প্রবণতা বা সাকসেস হওয়ার একটা চান্সেস থাকবে। সেই সাথে কি করতে হবে, সেই সাথে তোমাকে ভালো অথেন্টিকেশন বুক পড়তে হবে, এবং শুধুমাত্র যে বুক পড়েই সাকসেস হবে সেই সাথে সাথে তোমাকে ভালো গাইডেন্স বা ভালো কোচিং সেন্টার তোমাকে দরকার, যেখান থেকে তুমি গাইডেন্স এক্সাম প্রিপারেশন তুমি তৈরি করতে পারবে। তার ফলে প্রায় তুমি লক্ষ্যের কাছাকাছি পৌঁছাবে এবং আলটিমেটলি ফাইনালি কি হবে, ইউ আর সাকসেস হবে। তাহলে দেখো প্ল্যানটা কি, প্ল্যান করতে গেলে তোমাকে টার্গেট সেট করতে হবে। এই টার্গেটটা কম বেশি হতেই পারে অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাক্টিভিটি। তাহলে তোমাকে একটা টার্গেট যদি তুমি না সেট করো, তাহলে কিন্তু এই এতটা জার্নি, সেই টার্গেট সেট করে তোমাকে সেই মতো করে ভালো বই পড়তে হবে, সেই মতো করে ভালো গাইডেন্স নিতে হবে। গাইডেন্স নিলে প্রায় লক্ষ্যের কাছাকাছি যাবে, লক্ষ্যের কাছাকাছি গেলে আলটিমেট উদ্দেশ্য সাকসেস হবে। এইবার এটা হলো আমাদের কি করে প্রিপেয়ার হবে আর কি করে প্ল্যান করবে। নেক্সট কোশ্চেন, ওয়্যার টু স্টার্ট। স্যার আমরা কোথা থেকে শুরু করব? দেখো, ওভারঅল যে এক্সাম প্যাটার্ন গুলো ছিল সেখানে যদি এসএসসিটাকে বাদ দিই, তাহলে বাদ বাকি সমস্ত এক্সামকে এই পেপার 1, পেপার 2 বা পার্ট 3 এরকম একটা কিছু ছিল। এবং সেটাকে যদি আমরা ওভারঅল পেপার 1 বা পেপার 2 ধরে নিই, তাহলে অনেকে তোমাদেরকে বলবে যে স্যার যে কোনো একটা শুধুমাত্র সাবজেক্টে প্রিপারেশন করলেই বোধহয় তুমি এক্সামে কোয়ালিফিকেশন করবে। এই কনসেপ্ট পুরোপুরি ভুল। কারণ পেপার 1 যতটা তোমার একটা এক্সামে কোয়ালিফাই হওয়ার জন্য তোমার যতটা ইম্পর্টেন্ট, ঠিক পেপার 2 ততটা ইম্পর্টেন্ট। দুটোই তোমাকে 50% ইম্পর্টেন্ট হয়েই তবেই কিন্তু 100% হবে। যে শুধুমাত্র স্যার আমি সাবজেক্ট পড়বো, পেপার 1 পড়বো না, তাহলে কি আমি কোয়ালিফাই করব? কখনোই করবে না। দুটোকেই তোমাকে অপরচুনিটি দিতে হবে, পেপার 1 এবং পেপার 2। এইবার মূলত পেপার 2 তে কি থাকবে? পেপার 2 তে সিলেবাস মূলত থাকে। এখন এই সিলেবাসের মধ্যেও আবার অনেকগুলো ভাগ আছে। কোন এক্সামিনেশনের জন্য কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু তোমাকে জানা দরকার। তুমি যদি না জানো তবে কিন্তু সেই এক্সামে তুমি কোয়ালিফাই করতে পারবে না। এখন এই সাবজেক্ট যেটা পেপার 2 আমরা পড়বো, এই সাবজেক্টের কোন অংশটা পড়বো? স্যার আমি কোন পেপারটা পড়বো, সিলেবাসের কোথা থেকে শুরু করব, এই প্রশ্নগুলো তোমাদের মধ্যে থাকে। আমি তোমাদেরকে বলবো সবার আগে নিজেদের যে স্ট্রং পয়েন্ট এন্ড উইকনেস এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে হবে। দেখবে তোমরা যখন সিলেবাস পড়ো, দেখবে সব সাবজেক্ট বা সব বিষয় তোমাদেরকে পড়তে ভালো লাগে না। কোনো একটা বিষয় দেখবে তোমার পড়তে ভালো লাগে এবং সেই বিষয়ে তোমার দখল বেশি, এবং কিছু কিছু সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট কিন্তু তোমার খুব দুর্বল, তোমার ভালোই লাগে না পড়তে। তোমাকে সবার আগে ভালো লাগে না যেগুলো, অর্থাৎ তোমার দুর্বলতা আছে যেগুলো, উইকনেস আছে যেগুলো, সেই চ্যাপ্টার গুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এইবার আইডেন্টিফাই করার পরে তোমাকে তার মধ্যে তুমি যে এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের জন্য সেটা কতটা মোস্ট ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যদি তুমি ফাইন্ড আউট না করতে পারো তাহলে তুমি সেই এক্সামে সাকসেস হওয়ার প্রবণতা তোমার কমে যাবে। তাহলে দেখো, কারণ হচ্ছে তোমাকে দেখো একটা এক্সামে সফল হতে গেলে সেটা রাতারাতি হয়ে যায় না। তোমাকে একটা প্রসেসের মাধ্যমে তোমাকে যেতে হবে, একটা সিলেবাস শেষ করতে একটা ডিউরেশনে তোমাকে যেতে হবে। তাহলে আজকে যদি তুমি শুরু করো 10 দিন বাদে কিন্তু সেটা শেষ হবে। অর্থাৎ আজকে তুমি শুরু করছো কেন, 10 দিন পরে তুমি রেজাল্টটা পাবে বলে। সেই জন্য উইকনেস যেটা তোমার আছে সেখান থেকেই তোমাকে শুরু করাটা দরকার। সেই শুরু করবে কি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো সেগুলো থেকেই তোমাকে শুরু করা দরকার এক্সামের জন্য।
এইবার যে যদি তোমরা সিলেবাস গুলো দেখো যে কোন এক্সামের জন্য কোন সিলেবাসটা কোন টপিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে তুমি এবার ফাইন্ড আউট করবে যে তোমার কোনটাতে স্ট্রেংথ বেশি কোনটাতে উইকনেস বেশি। আমরা যদি এসএসসি সিলেবাস দেখি, আমি শুধু এখানে সিলেবাস গুলোর শুধু ইউনিট গুলোর নাম আছে, 13টা ইউনিট তোমার এসএসসি তে আছে। সেটা কি আমরা যদি একটুখানি দেখে নিই যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন, হিস্টোরিক্যাল আসপেক্ট, সাইকোলজিক্যাল আসপেক্ট, সোশ্যাল আসপেক্ট, অ্যানাটমি ফিজিওলজি, হেলথ এডুকেশন, হিস্ট্রি, গেমস অ্যান্ড স্পোর্টস, ম্যানেজমেন্ট, রিক্রিয়েশন, স্পোর্টস ট্রেনিং, থেরাপিউটিক এক্সারসাইজ, টেস্ট মেজারমেন্ট, স্পেশাল এডুকেশন, এই নিয়ে 13টা তোমাদের সিলেবাস আছে। এগুলো হচ্ছে তোমাদের সমস্ত ইউনিট নেম, এর আন্ডারে সাব ইউনিট আছে। এখানে দেখো এই এসএসসির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট ইউনিট গুলো আছে সেগুলো দেখো একটু বোল্ড করা আছে। ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশন, সাইকোলজি অফ অ্যানাটমি ফিজিওলজি, হেলথ এডুকেশন, স্পোর্টস ট্রেনিং, টেস্ট মেজারমেন্ট, এগুলো একটু কিন্তু এই এসএসসির ক্ষেত্রে কিন্তু একটু মোস্ট ইম্পর্টেন্ট, যে এখান থেকে ম্যাক্সিমাম বেশি কোশ্চেন আসে বা আসবে বলে ধরে নেওয়া হয়। এখন ঘটনা হচ্ছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে তোমার উইকনেস যে জায়গাগুলো, এই ইউনিটগুলোর মধ্যে তোমার উইকনেসটাকে আইডেন্টিফাই করতে হবে। এখন তাই বলে তোমাকে এখন প্রশ্ন তোমার মনে হতে পারে স্যার তাহলে আপনি যেগুলো বলছেন সেগুলো কি পড়বো না? কখনোই না, সেগুলোকেও পড়তে হবে, ইকুয়ালি পড়তে হবে, বাট এই চ্যাপ্টার গুলোকে তোমাকে একটু বেশি জোর দিতে হবে। কারণ এখান থেকে এক্সামে কোশ্চেন আসার প্রবণতাটা একটু বেশি, চান্সেস বেশি। হিস্টোরিক্যাল আসপেক্ট থেকে কি স্যার আসবে না? নিশ্চয়ই আসবে। প্রবণতাটা অন্যদের থেকে এর একটু কম। এইবার তোমাকে কি করতে হবে, এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট গুলোকে বলা হলো সেখান থেকে তোমার দুর্বলতাটাকে খুঁজতে হবে, খুঁজে তোমাকে সেই চ্যাপ্টার গুলোকে শুরু করতে হবে। আজকেই শুরু করতে হবে, যদি তুমি শুরু না করো তাহলে কিন্তু এই দুর্বলতা তোমাকে কিন্তু বারবার আঘাত করবে। বারবার আঘাত মানে কি, এক্সামের জন্য তোমাকে ধীরে ধীরে এক্সামের প্রিপারেশন বা সাকসেস হওয়ার প্রবণতাকে তোমাকে দূরে সরিয়ে দেবে। এইবার যদি আমরা কেভিএস এনবিএস এর সিলেবাস দেখি, সেখানেও দেখো মোর অললেস 13টা ইউনিট আছে। কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এই 8 নাম্বার থেকে হচ্ছে হেলথ এডুকেশন থেকে পরের যে ইউনিট গুলো আছে সেগুলো সব হেলথ এডুকেশনের পার্ট। মানে এখানে হেলথ এডুকেশনকে একটা বিশেষ ভাবে একটা গুরুত্ব দেওয়া হয়েছে কেবিএস এনবিএস এর ক্ষেত্রে। এই কেবিএস এনবিএস আর এসএসসির এক্সাম প্যাটার্নের কোশ্চেনের ধরন কিন্তু আলাদা। এই ক্ষেত্রে দেখো ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন, মানে এটা ফাউন্ডেশনের একই জিনিস। এখানে দেখো ফিজিওলজিক্যাল আসপেক্ট, ফিজিক্যাল এডুকেশন, সাইকোলজিক্যাল আসপেক্ট, ফিটনেস, ওয়েলনেস, ট্রেনিং মেথড, হিস্ট্রি, গেমস অ্যান্ড স্পোর্টস। দেখো হিস্ট্রি, গেমস অ্যান্ড স্পোর্টস যেটা কেবিএস এর জন্য যত বেশি গুরুত্বপূর্ণ এসএসসির ক্ষেত্রে নাও হতে পারে, আবার হেলথ এডুকেশন এসএসসির ক্ষেত্রে কেবিএস এর ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। ঠিক একই জিনিস নেট সেটে যদি তোমরা দেখো, নেট সেটে একদম 10টা ইউনিট আছে, পরিষ্কার 10টা ইউনিট। সেখানে ফাউন্ডেশন, এক্সারসাইজ ফিজিওলজি, কালচারোলজি, বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, ডেভেলপমেন্ট, টিচিং মেথডস, হেলথ এডুকেশন, স্পোর্টস ট্রেনিং, রিসার্চ, টেস্ট মেজারমেন্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট। এই প্যাটার্ন গুলো প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম গুলো নেট সেট যতগুলো হয়ে এসছে সেখানে এভারেজ পার্সেন্টেজ করে দেখা গেছে যে যে ইউনিট গুলো বোল্ড আকারে দেওয়া আছে সেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন তোমাদের এসছে। এখন এই যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে, তাই বলে কি স্যার স্পোর্টস ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসবে না? নিশ্চয়ই আসবে। প্রবণতা কি এখান থেকে এই ইউনিট গুলো থেকে বেশি প্রশ্ন আসার। এখন এই যে তোমাদের বোল্ড আকার আছে, তোমরা যে যেটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাইছো সেই ইম্পর্টেন্ট টপিক গুলোকে আইডেন্টিফাই করা, সেই টপিক গুলো থেকে তোমার গ্যাপটা কোথায় আছে। অ্যাকচুয়াল যখন তোমরা ছাত্র ছিলে তখনকার সিলেবাস আর এই ইউনিট গুলোর যখন সাব ইউনিটের সিলেবাস লিটিল বিট ডিফারেন্ট। তখন তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা সাব ইউনিটের পয়েন্ট ধরে ধরে তোমাকে ডিটেলসে পড়তে হবে। এখন স্যার প্রশ্ন হতেই পারে তোমাদের মধ্যে, স্যার প্রশ্ন তো অবজেক্টিভ, সেখানে তো 4টে অপশন, আমাকে তো স্যার একটা ঠিক করতে হবে, তাহলে আমি সাবজেক্টিভ করে কি করব? এই কমন প্রশ্ন সবার মধ্যেই থাকে। আমি সবাইকে বলি দেখো প্রশ্ন দেখতে তোমাদের অবজেক্টিভ লাগে ঠিকই, এবং প্রশ্ন কিন্তু সব আর সাবজেক্টিভ প্রশ্ন। এখন তোমরা বলবে স্যার কেন? তার কারণ হচ্ছে অবজেক্টিভ প্রশ্ন যখন তোমাদের কাছে দেওয়া হয় দেখবে মোর অরলেস তুমি যে প্রশ্নটা থাকবে তার উত্তর দুটোর মধ্যে তোমার মধ্যে কনফিউশন তৈরি হয়। এখন ওই দুটোর মধ্যে যে এ হবে না বি হবে, বাদ বাকি দুটো দেখবে ওটার থেকে রিল আলাদা।
এখন ওই দুটোকে যদি তুমি সঠিকভাবে বুঝতে চাও যে এ না বি, এখন এইটাকে তোমাকে সঠিকভাবে করতে গেলে প্রত্যেকটা যে যে ইউনিট গুলোকে বললাম সেই ইউনিটের প্রত্যেকটা সাব টপিকের ডিটেলসে তোমাকে জানতে হবে, ডিটেলসে তোমাকে পড়তে হবে। যদি তুমি ডিটেলসে না পড়ো তাহলে কিন্তু তোমার কাছে ওই অবজেক্টিভ প্রশ্নের উত্তর করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। ক্লিয়ার? এইবার আরেকটা যে নেক্সট কোশ্চেন নাম্বার 3 তোমাদের মধ্যে আসবে, স্যার হুইচ বুক টু প্রেফার, কোন বই স্যার আমি পড়বো, একটা বই আমাকে বলে দিন যে বই পড়লে আমরা নেট সেট বা এসএসসি বা কেবিএস এনবিএস কোয়ালিফাই করব। মাঝে মধ্যেই তোমরা এই প্রশ্নটাই করো। শুধু কি স্যার বই পড়লেই হবে? না, শুধু বই পড়লেই কোয়ালিফাই হবে না হওয়ার কিছু নেই, কিন্তু সেই সাথে তোমার গাইডেন্সও দরকার। এখন সেই বই কোন ধরনের বইগুলো আমাদের পড়া দরকার সেটা আমাদের জানাটা ভীষণভাবে জরুরি। সেটা কি? অলওয়েজ যখন তোমরা বই পড়বে একটা গুড পাবলিশারের বই পড়বে। গুড পাবলিশার কি করবে? কারণ আমরা যে বইয়ের প্রত্যেকটা বইয়ের যে সাব ইউনিট গুলো আছে সেখানে যে টপিকের ডিটেলস দেখবে, প্রত্যেকটা বই একটা ভালো অথেন্টিক পাবলিকেশন যদি হয় সেখানে ভুল হওয়ার প্রবণতাটা কম থাকে। এই জন্য গুড পাবলিশারের বই তোমাকে পড়তে হবে। সেই সাথে কি করতে হবে? স্টাডি করতে হবে অ্যাকর্ডিং টু সিলেবাস। কিসের সিলেবাস? তুমি যে এক্সামিনেশনের জন্য নিজেকে তৈরি করতে চাইছো একদম সেই সিলেবাসের খুঁটি নাটি যে সাব ইউনিট গুলো আছে সেগুলো একদম ডিটেলসে তোমাকে পড়তে হবে। এবং one book is not sufficient for the whole syllabus, যে কথাটা তোমাদেরকে বলছিলাম, স্যার একটা বই বলে দিন যেখানে আমার গোটা সিলেবাসটা কভার আছে। আমি তোমাদেরকে বলবো যদি তুমি সাকসেস হতে চাও একটা বুক পড়লে কখনোই তোমার গোটা সিলেবাসকে কভার করবে না। মার্কেটে হয়তো অনেক অ্যাভেলেবেল বই পাবে যে বইগুলো গোটা সিলেবাসটাকে দেওয়া আছে, কিন্তু বাট সেগুলো গুড পাবলিশারের নাও হতে পারে। সেগুলো পড়লেই যে তোমার এক্সামে সফল হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে কি করবে? মিনিমাম 10 বুকস ফর 10 সাবজেক্ট। 10 সাবজেক্ট মিনস তোমাদের যে সাব ইউনিট গুলো আছে সেখানে দেখা যাচ্ছে মোরলেস 10টা সাব ইউনিট তোমরা পাবে। সেই প্রত্যেকটা ইউনিটের জন্য তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভালো গুড পাবলিশারের বই পড়বে, তবেই কিন্তু তোমার মধ্যে জেনুইন এবং অথেন্টিক নলেজ কিন্তু তোমার মধ্যে ডেভেলপ হবে। কি বই পড়বে? অলওয়েজ টেক্সট বই তোমাদের পড়তে হবে, নট ফর অবজেক্টিভ বই। আসছি আমি নেক্সট কোশ্চেন। দেখো স্টাডি পড়াশোনা কিভাবে করতে হবে? প্রশ্নটার সাথে অবজেক্টিভ, তাহলে কি আমি শুধু অবজেক্টিভ বই পড়বো? না, হবে না, নাথিং। স্টাডি করতে হবে কি? সাবজেক্টিভ বুক ফার্স্ট। সবার আগে তোমাকে বিষয় ভিত্তিক পাঠ্য বই টেক্সট বই পড়তে হবে। তারপরে কি করতে হবে? দেন পেপার অবজেক্টিভ বুক ফর প্র্যাকটিস। প্রথমে তুমি সাবজেক্টিভ নলেজ তুমি ডেভেলপ করলে, করার পরে এবার তুমি কোশ্চেন অ্যান্সার অবজেক্টিভ গুলো তুমি প্র্যাকটিস করছো। আর কি করতে হবে? ইউ ক্যান অলসো কমপ্লিট অন সাবজেক্ট। একটা বিষয় যখন ডিটেলসে তোমার পড়া হয়ে যাবে তারপরেই কিন্তু তোমার সেই বিষয়ের অবজেক্টিভ কোশ্চেন পড়াটা বেটার। আমরা শুরুতেই অবজেক্টিভ পড়তে চাই, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। শুরুতে আমাদের কি করা দরকার? শুরুতে আমাদের সেই বিষয়ে ডিটেলসে পড়া দরকার। ডিটেলস পড়ার পর যখন তোমার মধ্যে নলেজ ডেভেলপ হলো তারপরেই কিন্তু অবজেক্টিভ কোশ্চেন পড়া দরকার। এইবার শুধুমাত্র কি স্যার এই বুকস পড়লেই হবে? হয়ে যেতে পারে। তবে আমি তোমাদেরকে, তোমরা এবার ডিসাইড করবে যে যদি তোমরা এই বুকের সাথে সাথে কোচিং সেন্টারে পড়ো সেখানে কি বিশেষ সুবিধা তুমি পাবে যেটা তোমার সেই এক্সামকে হেল্পফুল করতে পারে। প্রথম পয়েন্টটা দেখো, বিশেষজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধান। মানে এই কোচিং সেন্টার কি হবে? তোমাকে যে সাবজেক্টটা পড়াতে হবে সেই সাবজেক্টের সঠিক এক্সপার্ট বা সঠিক শিক্ষক দ্বারা সেই বিষয়টাকে ডিটেলসে তোমাদেরকে পড়ানো হবে। সেখান থেকে কি হবে? তোমাদের মধ্যে অ্যাকচুয়ালি বইতে সবকিছু এভরিথিং লেখা আছে, কিন্তু সেটাকে বোঝানো, সেটার কনসেপ্টটাকে ক্লিয়ার করা, সেটা সম্পর্কে সঠিক ধারণা কিন্তু তুমি এই কোচিং সেন্টার থেকে পেতে পারবে। আর কি হবে? সঠিক গাইডলাইন তুমি পাবে। গাইডলাইন মানে একটা এক্সাম কিভাবে তৈরি হয়, আগে কোনটা পড়বো পরে কোনটা পড়বো, এটা কিন্তু কোনো বইতে লেখা থাকবে না। যেটা তোমাকে কোচিং সেন্টার থেকে বিশিষ্ট অভিজ্ঞ শিক্ষকেরা তারাই কিন্তু এই গাইডলাইনটা দিতে পারে তাদের অভিজ্ঞতা থেকে। আর কি বেনিফিট? নির্দিষ্ট সময় মাফিক পরিকল্পনা। ভেরি গুড পয়েন্ট। যে এক্সাম হতে গেলে তোমাকে প্ল্যানিং দরকার। এই প্ল্যানিং করার জন্য কে তোমাকে হেল্প করবে? কোচিং সেন্টার কিন্তু নির্দিষ্ট একটা চক আউট তোমাকে দেবে, তোমার মধ্যে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে দেবে যে এই টাইমে আমাকে এটা পড়া দরকার, এই টাইমে আমি এক্সাম করবো, এক্সামের স্ট্র্যাটেজি কি হবে, এক্সামের টেকনিক কি হবে, সেই সমস্ত কিন্তু কিন্তু কোচিং সেন্টার থেকে পাবে। সেই সাথে সাথে কি হবে? মনিটরিং এবং ফিডব্যাক। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমার
পারফরমেন্স ইমপ্রুভ হচ্ছে কি না সেই ফিডব্যাকটা নেওয়াটা দরকার। তুমি দিনের পর দিন কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছ, কিন্তু তুমি কখনোই তোমার ফিডব্যাক তোমার নিচ্ছ না, তুমি কখনোই প্র্যাকটিস করছো না, তোমার ইমপ্রুভমেন্ট হলো কি হলো না। তোমার ইমপ্রুভমেন্টটা বা মনিটরিং তোমাকে করা সম্ভব এই কোচিং সেন্টারের দ্বারাই কিন্তু সম্ভব। আর একটা কি, প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবে। কোচিং সেন্টার কি হবে, সেখানে ডিফারেন্ট টাইপস স্টুডেন্ট আসবে, তাদের মধ্যে যখন সবাই একসাথে পড়া হবে তার মধ্যে একটা কি কম্পিটিটিভ নেচার তৈরি হয়, ও এর থেকে আমাকে ভালো করা তৈরি হবে। সেখানে একটা যে অন্যের থেকে ভালো করতে হবে, ও এটা জানে, সেই নলেজটাকে একজনের সাথে আরেকজনের শেয়ার হবে, তার মধ্যে কি হবে একটা পরিবেশ তৈরি হবে প্রতিযোগিতামূলক, একটা পরীক্ষা রিলেটেড যে এই কম্পিটিশন আমাকে সাকসেস হতেই হবে, এই প্রতিযোগিতার একটা নেচার তৈরি হতে পারে। আর কি হয়, মক টেস্ট প্র্যাকটিস সেশন, এটা ভেরি গুড ইম্পর্টেন্ট জিনিস। যে এই যে কোচিং সেন্টার থাকলে কি হবে, নিয়মিত তোমাকে একটা মক টেস্ট হবে এবং সেই যে এক্সামের জন্য তৈরি হচ্ছে তার একটা প্র্যাকটিস সেশন, সেই টাইপের প্রশ্ন তোমাদেরকে বিভিন্ন প্রকার টেস্ট তোমাদেরকে নিয়ে হবে, যার ফলে তুমি তোমার পারফরমেন্সটাকে নিজে ইভ্যালুয়েশন করতে পারবে, তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, কোথায় ফল্ট আছে, কোন জায়গাটায় তোমাকে আরো বেশি জোর দিতে হবে সেই জায়গাগুলো, বা প্রশ্নের ধরন কি হতে পারে সেই সম্পর্কে তুমি মক টেস্ট প্র্যাকটিস সেশন পাবে। আর কি আছে, বিশেষ উপকরণ ও রিসোর্স, মানে কি এইখান থেকে এই কোচিং সেন্টার থেকে তোমাকে ভ্যারাইটি অফ স্টাডি ম্যাটেরিয়াল, বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন নলেজ, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, যেগুলো থেকে তোমার পাঠ্যবইয়ের বাইরেও আরো কিছু যে নলেজ তোমাকে দেওয়া হবে, যার মাধ্যমে কি হবে, তোমার সেই এক্সামে সফল হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। আর একটা কাজ হচ্ছে মনোযোগ ও অনুপ্রেরণা। দেখো এই জিনিসটা, এই যে মনোযোগ আর অনুপ্রেরণা, এইটা কিন্তু কোচিং সেন্টার ছাড়া কিন্তু তোমাকে কখনোই সম্ভব নয়, তোমাকে নিয়মিত একটা কাজের সাথে টোকায় থাকার জন্য। আর একটা কি, পরীক্ষার কৌশল এবং টিপস, সেগুলো তোমাকে সঠিকভাবে কোচিং সেন্টারের মাধ্যমে কখন পরীক্ষা, কিভাবে পরীক্ষা, সেই প্রশ্নগুলোর প্যাটার্ন কেমন, সেই পরীক্ষায় সফল হতে গেলে তার স্ট্র্যাটেজি কেমন, ইত্যাদি বিষয়গুলো কিন্তু কোচিং সেন্টার দ্বারা পাওয়া সম্ভব। এইবার তুমি ডিসাইড করবে যে এই যে কোচিং সেন্টারের পয়েন্টগুলো কি আদৌ তোমার এক্সামের জন্য কোনো দরকার। যদি দরকার হয় তাহলে ঠিক আছে, যদি না দরকার হতে পারে যে স্যার না আমি শুধু বই পড়েই কোয়ালিফাই করবো, ওকে, নো প্রবলেম। নেক্সট যে কোশ্চেন তোমাদের ছিল, কোশ্চেন নাম্বার 4, হোয়াট টাইম সিলেবাস কুড বি কমপ্লিটেড। স্যার একটা সিলেবাস শেষ হবে কতদিন সময় লাগবে? এখন আমি এখানে লিখেছি ইট টেক্স মিনিমাম 6 মান্থ। মিনিমাম তুমি যদি একটা সিলেবাস, যে আমাদের 10টা ইউনিট আছে সেটা সাবজেক্টের, সেই 10টা সাবজেক্টকে তুমি যদি ভালোভাবে করতে চাও, মিনিমাম তোমার 6 মাস লাগবে, তুমি যদি ডিটেলসে পড়তে যাও। এখন এই 6 মাসটা কারো ক্ষেত্রে 1 বছর লাগতে পারে, বাট এটা ডিপেন্ড করে কি গ্রাস্পিং ক্যাপাবিলিটি অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ তুমি এর আগের নলেজ তোমার কি আছে ছাত্র অবস্থায়, তুমি তো নিশ্চয়ই যখন কোনো একটা কোর্স বা কারিকুলাম যখন তুমি পড়ছো, যে বিষয়টাকে পড়ছো সেই বিষয়টা তোমার প্রিভিয়াস নলেজ কতটা, কতটা জানো, তোমার অভিজ্ঞতা, সেইটা কিন্তু ডিপেন্ড করছে তোমার এই 6 মান্থের জন্য। এবার এই 6 মান্থকে যদি তুমি সিলেবাসটাকে কমপ্লিট করে যাও, তার জন্য মান্থ 1 মান্থ 2 সেখানে তোমাকে একটা প্ল্যান করা দরকার। আমি 1 মাসের মধ্যে এটা সিলেবাস শেষ করবো, 2 মাসে এটা করবো, 3 মাসে এটা করবো, একটা সিস্টেমেটিক প্ল্যান যদি তুমি করো, তবেই কিন্তু 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হওয়া সম্ভব। এখন এই কাজগুলো যদি তুমি করো, তুমি কি বেনিফিট পাবে? এক, তোমার মধ্যে যে আগের থেকে লেভেল অফ স্যাটিসফ্যাকশনটা অনেকটা বেড়ে যাবে, তোমার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে। হ্যাঁ, সেই সাথে সাথে কি হবে, তোমার স্যাটিসফ্যাকশনটা, আগে যে তোমার স্যাটিসফ্যাকশনটা ছিল সেই স্যাটিসফ্যাকশনটা অনেকটা হাই হয়ে যাবে, এবং তোমার প্রিভিয়াস যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স গুলো ধীরে ধীরে কিন্তু ডেভেলপ করবে, এবং সেই এক্সামে সফল হওয়ার চান্সেস কিন্তু 80% প্রায়, তোমার সেই এক্সামে তুমি এই কাজগুলো যদি সঠিকভাবে মেনে চলো, 80% চান্সেস হবে তোমার সেই কাজে সফল হওয়ার। এখন নেক্সট প্রশ্ন, এটা তোমাদের লিস্টে ছিল না, এটা আমি রেখেছি, তাহলে স্যার প্রবলেম কোথায়, আমরা কেন তাহলে বারবার ফেলিয়ার হয়ে যাই, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে খুব সিম্পল, তোমাদেরকে একটা উদাহরণ বলি। এই যে একটা এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তোমাকে একটা জিরো থেকে তোমাকে কি হতে হবে, হিরো হতে হবে, জিরো থেকে তোমাকে হিরো হতে হবে। তাহলে এই যে জিরো থেকে হিরো হওয়ার, এটা একটা লং জার্নি প্রসেস। এই যে সিলেবাসটা তুমি করছো কি 6 মান্থ, মিনিমাম তোমাকে বললাম 6 মান্থ তোমাকে লেবারাস দিতে হবে। এই 6 মান্থ তোমাকে একটা জায়গায় একটা লক্ষ্য টার্গেট তুমি সেট করলে, প্রথমে প্ল্যানিং করলে, তারপরে টার্গেট করলে, করে সেই মোতাবেক তোমাকে সেই 6 মাস ধরে তুমি সেই এক্সামের জন্য নিজেকে তৈরি করছো,
সেখানে সাকসেস হওয়ার জন্যে। তাহলে এই যে লং জার্নি, এই জার্নিতে যদি তোমাকে টিকে থাকতে হয় তাহলে কি করতে হবে? তাহলে চলো আমরা দেখে নিই। এই যে দেখো, তোমাদেরকে একটা সুন্দর ছবি, একটা ভিডিও দিলে ভালো। তো ছবিটা হচ্ছে যে পাথরকে, বড় বড় পাথরকে হ্যামার দিয়ে ভাঙে দেখেছো? প্রথমে বাড়ি দিচ্ছে, পাথর ভাঙছে না, তারপরেও বাড়ি দিচ্ছে, পাথর ভাঙছে না। কি হয়? সমস্যাটা হচ্ছে এই যে জার্নিটা যখন স্টার্ট করছো, মানে ধরো একটা বাড়ি দিলে, দুটো বাড়ি দিলে, তিনটে বাড়ি দিলে, তারপরে কি হয়? তোর বাবা ধুর, আমার দ্বারা আর হবে না। বা তোমরা যদি ফার্স্ট টাইম কোনো একটা এক্সাম ফেলিওর হয়ে যায়, তখন বলি কি, আমরা অনেক সময় হাল ছেড়ে দিই, না আমার দ্বারা কিছু হবে না। তোমার দ্বারাই হবে। এই পাথরগুলো যখন বাড়ি দিচ্ছে, কিছু হচ্ছে না, বাট পাথরগুলোর ভেতরে ভেতরে কিন্তু সমস্ত কিছু ফেটে যাচ্ছে, এবং ফাইনালি দেখো পাথরগুলো গুঁড়ো হয়ে চৌচির হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার লক্ষ্যে কিন্তু অবিচল থাকতে হবে। তোমাকে লক্ষ্যে যদি ঠিক না থাকো, তবে কিন্তু তোমাকে সেই এক্সামে সাকসেস কোনোভাবেই সম্ভব না। এই যে 6 মাস বা ডিউরেশন, তোমাকে নির্দিষ্ট একটা ফোকাস, তোমাকে নির্দিষ্ট একটা টার্গেট রাখতে হবে। সেই টার্গেট মোতাবেক তোমাকে প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিং মোতাবেক তোমাকে সঠিক গাইডেন্সের দ্বারা কিন্তু সেই এক্সামে সাকসেস হতে হবে। এই হচ্ছে মূলত আজকের বিষয়বস্তু। থ্যাংক ইউ অল এতক্ষণ সময় দেওয়ার জন্য।